বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিইসির সঙ্গে হাই কমিশনারের বৈঠক। তফসিলের পর ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। সেবা দেওয়া হবে পাশের কয়েকটি দেশে। গাজীপুরে হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি। চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণ স্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় ডিএমপির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এদিকে যুব ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনও থমথমে খাগড়াছড়ি। বহাল আছে 144 ধারা। মোড়ে মোড়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। এই মুহূর্তে খাগড়াছড়িতে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন, আজ 12টার পর থেকে কিছুটা শিথিল করা হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা, এই দুটি রুটে যানবাহন চলাচলের জন্য যুব ছাত্র জনতা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ শিথিল করেছে। কিন্তু তাদের ডাকা 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। সড়ক অবরোধ কর্মসূচির কারণে খাগড়াছড়ির জনজীবন স্থবির হয়ে পড়েছিল। গত 23 সেপ্টেম্বর মারমায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে যৌন হয়রানি করার কারণে যুব ছাত্র জনতা তার বিচারের দাবিতে এবং দর্শকদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচিটি পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। পাহাড়ি বাঙালির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খাগড়াছড়িতে মহাজনপাড়া এলাকায় কিছুটা পাহাড়ি বাঙালির ভিতরে মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সর্বশেষ গুইমারায় সহিংসতা ঘটনায় 3 জন নিহত এবং প্রায় সেনা সদস্য সহ 12-13 জনের মতো আহত হয়েছে। এবং নিহত যে লাশ খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে, প্রশাসন এখনো তাদের পরিচয় নিশ্চিত করেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। এদিকে পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন, ভারতে বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মারমা স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর থেকে উত্তপ্ত খাগড়াছড়ি। বিক্ষোভ সহিংসতায় নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 16 সেনা পুলিশ সদস্য সহ অনেকে। জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠার পেছনে উদ্বেগ, উৎকণ্ঠা, ষড়যন্ত্র, ইন্ধনের কথা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করছে পতিত স্বৈরাচার। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। জনরায়কে ভয় পায় বলে জামায়াত নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেব না। আরে অদ্ভুত কথা। এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা। বাংলাদেশে এখন যুগ সন্ধিক্ষণে কেউ প্রচার করছেন, কেউ
জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধের আহ্বান জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। দেশের শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মনে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। একই সঙ্গে সহযোগিতা করারও আগ্রহ জানিয়েছে দেশটি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জানান, বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তার দেশ। আগামী নির্বাচনে যুক্তরাজ্য কিভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সারা কুক। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সচিব জানান, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার 4টি ভিডিও দেখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা। এছাড়া উপস্থাপন করা হয় বিভিন্ন নথিপত্র। এদিন আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। আর কুষ্টিয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের ৮ম দিন ছিল সোমবার। এ নিয়ে ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দেন আবু সাইদের ২ সহপাঠী। উপস্থিত হয়ে আমি আমার সাক্ষ্য প্রদান করি। জবানবন্দিতে জড়িত পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার দাবি করেন তারা। শাস্তি চাওয়া হয় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। হাসিনা সরকার এবং তাদের যারা মন্ত্রীরা ছিল তাদের নাম উল্লেখ করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজচন্দ্র রায়, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি। যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে, এটা আমি ৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। শেখ হাসিনার যে বক্তব্যটা, প্রথম যে বক্তব্যটা যেটা ভাইরাল হয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, যেটা আমরা পরবর্তীতে সংগ্রহ করেছি, সেটাতে কি বলছে যে পুড়াতে বললাম কোনটা, পুড়ালো কোনটা। তার মানে হচ্ছে নির্দেশ একরকম ছিল, প্রকাশ্যের নির্দেশ একরকম ছিল, গোপন নির্দেশ আর এক রকম ছিল। এছাড়া কুষ্টিয়ায় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ অক্টোবর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নগরের নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। বরিশাল শহরে নারীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিচ্ছে চক্র। এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছে নানা আনুষ্ঠানিকতায়। সকালে কলাবউ স্নান এবং পরে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হয় সপ্তমী পূজা। এরপর হয় দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা। সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হন দেবী। পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদী, কল্পরাম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলে দেবীর বন্দনা। নবপত্রিকার আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা, আর শাস্ত্রমতে এই 9টি গাছের পাতাকে বলা হয় প্রকৃতির শক্তির প্রতীক। সপ্তমী তিথিতে শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হন দেবী। দেবীকে আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা শেষে দেয়া হয় পুষ্পাঞ্জলি। আজকের পূজার বিশেষত্ব হচ্ছে আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধনে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম এবং সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুরদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই মজা করব, সারাদিন ঘুরবো। দেশের সব প্রতিটি মানুষকে সুস্থ এবং সুন্দর রাখে। মা আসার পরে মার কাছে চাবো যে নিজে যাতে একটু ভালো থাকি, কিছু হোক, মানে প্রতিটা মানুষের মা বাবা যাতে ভালো থাকে। মা প্রতি বছর যখন মরতে আসে আমরা নিজেদের মনের আকাঙ্ক্ষা সবই মার কাছে খুলে বলতে চাই। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে, ফিরে যাবেন পালকিতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী উম্মে হানি, চট্টগ্রামে আছেন ফেরদৌস লিবি এবং ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, সপ্তমীর সকালবেলার যে পুজোর যে পর্বটি ছিল সেটি কিন্তু দুপুর 12টা নাগাদ শেষ হয়েছে এবং এখন পেছনে যে অবস্থাটি চলছে সেটি হচ্ছে যে দর্শক ভক্তরা দেবীকে দর্শন করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন এবং একটু আগেই কিন্তু এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ফলে কিন্তু সকাল থেকে যে ভ্যাপসা গরম ছিল সেটিও কিন্তু এখন একটু কমে গেছে এবং এখন ভক্তরা
কিন্তু মণ্ডপে বসে আছেন এবং এটি আসলে পরবর্তী পুজোর যে অপেক্ষা সেই আবহ কিন্তু এখানে বিরাজ করছে এবং ভক্তদের মন কিন্তু একেবারেই আনন্দিত। কেউ প্রসাদ গ্রহণ করছেন, কেউ আবার দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে চুপচাপ চোখ বুজে প্রার্থনা করছেন। অনেকেই আছেন যারা একসঙ্গে পরিবার নিয়ে বসে মণ্ডপেই গল্প করছে এবং আসলে সপ্তমী পূজা মানেই তো দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা, মহাস্নান এবং অঞ্জলি আর দেবীর কাছে নিজের মনের তা এজন্যই কিন্তু আসলে দেবীর কাছে নিজের মনের যে বাসনা রয়েছে সেগুলোই কিন্তু ভক্তরা জানাচ্ছেন এবং তাই কিন্তু সকালের যে অঞ্জলিতে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অংশ নিয়েছিলেন। সেখানে ছোট থেকে বড় সবাই কিন্তু ফুল হাতে ভক্তি ভরে আসলে উচ্চারণ করছেন ভক্তি প্রার্থনা এবং কিছুক্ষণ পরেই আসলে দুপুর গড়িয়ে বিকেল হবে এবং আজকের বিকেলে আরও কিন্তু কিছু বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে এবং 16 উপাচারে কিন্তু দেবীকে নিবেদন করা হবে। এছাড়া থাকবে সন্ধ্যা আরতি আর আরও কিন্তু তার সঙ্গে থাকবে অঞ্জলি এবং সপ্তমীর যে বিকেল সেটি আসলে পুজোর যে আসল আবহ সেটি কিন্তু আসলে জমে উঠবে এবং বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু ঢাক, কাসর, শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে কিন্তু আবারও মণ্ডপ মাতোয়ারা হয়ে উঠবে এবং ভক্তরা কিন্তু সপ্তমীর দিনে মূলত দেবীকে পূর্ণরূপে আহ্বান করেন। তার কাছে আসলে নিজের যে মনের শান্তি, পরিবারের মঙ্গল, সমাজের অশান্তি থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করে এবং আসলে আজকের এই দিনটাতেই আসলে সবাই চায় যে দেবী দুর্গা কৃপা করেন এবং আজকে কিন্তু বিকেল 6টার দিকে কিন্তু আরেক বিকেলের যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং আজকে কিন্তু বিকেলেও কিন্তু রয়েছে আবার অঞ্জলি দেয়া হবে এবং সন্ধ্যা আরতিও রয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। মহাসপ্তমীর সকাল থেকে কিন্তু চট্টগ্রামের প্রতিটা মণ্ডপে উৎসব মুখর পরিবেশ। পূজার যে আনুষ্ঠানিকতা সেটা সকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। মূলত চণ্ডীপাঠ, প্রসাদ এবং অঞ্জলি যে বিতরণ সেই পর্বগুলো এখন অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্ত অনুরাগীরা কিন্তু মণ্ডপে আসছেন এবং তারা দেবীকে দর্শন করছেন এবং চট্টগ্রামে যতগুলো মণ্ডপে আমরা ঘুরেছি সবগুলো মণ্ডপেই কিন্তু একই ধরনের চিত্র। আপনারা জানেন যে এবার চট্টগ্রামে নগরীতে প্রায় 287টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রামে যেসব মণ্ডপ সেখানে কিন্তু নানা থিমকে প্রায়োরিটি দিয়েই প্রতিমা স্থাপন করা হয়েছে। সেই কারণে এক পাড়ার ভক্তরা আরেক পাড়ায় গিয়ে কিন্তু যে প্রতিমা দর্শন সেটা করছেন এবং বিশেষ করে মণ্ডপের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকেও দুপুরবেলা নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মইনুল হাসান কিন্তু আমরা দেখেছি যে আগ্রাবাদের একতা সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং তিনি সেখানকার পূজা কমিটিদের সাথে মতবিনিময় করেছেন এবং উৎসাহ ব্যঞ্জন পরিবেশে যেন শেষ পর্যন্ত দুর্গোৎসব শেষ হয় সে আশ্বাস তিনি তাদেরকে দিয়েছেন এবং প্রতিটা মণ্ডপে আমরা দেখেছি যে শুধুমাত্র যে সনাতন ধর্মের মানুষ আসছে সেটা না, তারা কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ এসে তারা যে বৈচিত্র্যময় মণ্ডপগুলো সেগুলো ঘুরে দেখছেন এবং তারা আশা করছেন সম্প্রীতির বাংলাদেশে প্রতি বছর যেমন উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব হয়, এবারও সেই শারদীয় দুর্গা উৎসব শেষ পর্যন্ত হবে এবং আপনারা জানেন যে মহাসপ্তমীর সারাদিন ব্যাপী কিন্তু এসব চলে, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ এবং যেই অঞ্জলি প্রদান এগুলো সারাদিন ব্যাপী চলবে এবং অপেক্ষায় আছেন সেই আনুষ্ঠানিকতা। বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু প্রতিটা মণ্ডপে মানুষের ঢল নামে এবং দল বেঁধে কিন্তু তারা এক এক মণ্ডপে গিয়ে ঘুরে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে পূজা মণ্ডপের সর্বশেষ খবর। আমরা চলে যাব কলকাতায়, সুব্রত আচার্য আছেন, সেখানকার পূজা মণ্ডপের খবর জানাবেন। ঢাকা এবং চট্টগ্রামের দুই সহকর্মী সুন্দরভাবে মহাসপ্তমীর ধর্মীয় যে রীতি সেই রীতি সম্পর্কে দর্শকদের জানিয়েছেন, সুতরাং আমি আর সেই রীতি সম্পর্কে এই মুহূর্তে আর কিছু বলবো না। আমি শুধু বলবো কলকাতা এই মুহূর্তে
জমে উঠেছে মহাসপ্তমীর পরন্ত দুপুরে, কিন্তু এখন জনারণ্য শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্ক। নামটি শুনে বুঝতে পেরেছেন যে এই মোহাম্মদ আলী পার্কটি এই পার্কের দুর্গাপুজোটা একটি সাম্প্রদায়িক নজির। এই মোহাম্মদ আলী পার্কের যে পূজা উদযাপন কমিটি, এই পূজা উদযাপন কমিটির মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের সহ অবস্থান রয়েছে এবং বরাবরই প্রতি বছরই এই মোহাম্মদ আলী পার্কের পুজোতে বাড়তি কৌতূহল থাকে স্থানীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া। ঠিক সেরকম ভাবেই উত্তর এবং দক্ষিণ কলকাতার মাঝে যেহেতু এই পুজোটি অবস্থান সেন্ট্রাল অ্যাভিনিউতে, সেখানে এই দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার সাধারণ মানুষেরও কেন্দ্রবিন্দু, যেহেতু একেবারে প্রাণ কেন্দ্রে পুজো মণ্ডপটি, সেই পুজো মণ্ডপে আসতে থাকেন দর্শনার্থীরা। এবং দর্শনার্থীরা আসেন কেন? মোহাম্মদ আলী পার্ক সম্প্রীতির যেমন নজির, ঠিক সেরকম ভাবে এই থিম, এখানকার প্রত্যেক বছরের যে থিম, সেই থিমটিও আমি আগেও বরাবরই বলেছি যে কলকাতা 2021 সালে ইউনেস্কো স্বীকৃতি পায়। তার আগে থেকেই কলকাতার পুজো মণ্ডপগুলো মূলত বিষয় ভাবনা এবং সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এবারও মোহাম্মদ আলী পার্ক 57তম বছরে পা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই জলই শক্তি, অর্থাৎ এই মহাসমুদ্রের মধ্যে যে বিভিন্ন জলজ প্রাণী রয়েছে এবং এই প্রাণীর যে অবস্থান এবং এই জলই যে এখন আমাদের মানব সভ্যতার অন্যতম বড় শক্তি এবং সেই জলকেই মহাশক্তির এক প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মহাসপ্তমীর এই মধ্য দুপুরে মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্ক থেকে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। আজ মহাসপ্তমী। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতা থেকে সর্বশেষ সপ্তমীর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাট ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদল নেতা সাদেক মিয়া। এ নিয়ে গত 12 দিনে এলাকাটিতে দফায় দফায় সংঘর্ষে 3 জনের মৃত্যু হলো। সবশেষ সংঘর্ষে আহত হয়েছেন আরও 10 জন। এদিকে নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে কিছু এলাকাবাসী। পরিবারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের আশপাশ। বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ মিয়া ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে গত 12 দিনে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার সকালে মুরাদনগর গ্রামে আবারও তারা সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক মিয়া। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তিনি। সংঘর্ষে আহত হন 10 জন। প্রশাসন দেশে আছে, শুনি যে প্রশাসন আছে, কিন্তু প্রশাসনে কোনো কাজই করে না, কোনো আসামি ধরেও না, এরা খায় ঘুমায় শেষ। বাড়া করে লুকাচ্ছে, নীলিকাতে, বারচরেতে, মির্জাচরেতে আইনা হারারে আক্রমণ করে আজকা সাদেকতে মারা লাগছে গুলি করে। আমরা এই হত্যার বিচার চাই। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ওনার গোলাগুলির কারণে। যাদের হাতে পায়ে একটু গুলির আঘাত আছে এবং আঘাতটা একটু মারাত্মক, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। এর আগে সংঘর্ষে 17 সেপ্টেম্বর বিএনপি কর্মী ইদন মিয়া ও 18 সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ বলছে দুর্গম চরাঞ্চল হওয়ায় ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। যাতায়াত ব্যবস্থাটা আসলে একটু সমস্যা, কারণ স্পিড বোট বা ট্রলার যোগে নদীপথে যেতে হয়। ওখানে একটা সংবাদ পাইলে থানা থেকে যেতে আসলে অনেক সময় লাগে। এদিকে নারায়ণগঞ্জের 2500-এর বালিয়াপাড়া বাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল আহমেদ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আহত হয়েছেন আরেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব হয়েছে অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্ব রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস।
বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত ২১ সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পড়ো না, আমি কি পড়ি, কয় কোথায়, আমি কি বাসায়। তাহলে কোনো কারো কাছে কিছু বললো না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। এখান থেকেই ইন্টারনেট সেবা দেওয়া হবে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডাটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট, ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্কটি যাবে, স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজারদের ইন্টারনেট কি ব্যবহার করে না করে, সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে, এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব, তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর জ্বালানি খাতে চলেছে লুটপাট। অন্তর্বর্তী সরকারের আমলেও দুর্নীতিমুক্ত হয়নি এ খাত। রাজধানীতে জ্বালানি খাত নিয়ে ক্যাব আয়োজিত রাজনৈতিক সংলাপে এমন কথা উঠে এসেছে দলগুলোর বক্তব্যে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকারও কেন এ খাতকে মুনাফা ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখতে পারল না। সংলাপে বিগত দিনে জ্বালানি খাতে লুটপাটে জড়িতদের সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ব্যাপক অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত জ্বালানি খাত, এমন অভিযোগ দীর্ঘদিনের। বহু বছর ধরেই গোষ্ঠী স্বার্থে লুণ্ঠিত হয়েছে ভোক্তার অধিকার। অনিয়মের সেই দুষ্ট চক্র থেকে কতটা বেরোতে পেরেছে এ খাত, সেই প্রশ্ন তারা করছে এখনো। সোমবার রাজধানীর সিড্রাপ মিলনায়তনে জ্বালানি রূপান্তর নীতি নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংলাপে রাজনৈতিক নেতারা বলেন, অনেক প্রত্যাশা থাকলেও জ্বালানি খাতের দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। উন্নয়নের আমরা মনে করি অন্ততপক্ষে দুইটা লক্ষ্য আগে থাকতে হবে। একটা হচ্ছে তার সামাজিক প্রভাব কি, পরিবেশগত প্রভাব কি। এইটা যদি না হয়, উন্নয়ন ব্যক্তি গোষ্ঠীর উন্নয়ন হইল, তাদের লাভালাভ হইল, আর আমরা অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, আমার বিবেচনায় এটা কোনো লাভ নেই। জ্বালানি উপদেষ্টা তিনি প্রায়ই একটা কথা বলেন, আমার কাছে মনে হয় যে তার এটা কমন বক্তব্য। তিনি বলেন, রাজনীতিবিদরা এবং আমলারা তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক, কিন্তু এই সরকারের 14 মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে? দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন, পলিসি কনসিস্টেন্সি করবেন। সেটা না করে ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে। সংলাপে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, অনিয়ম দুর্নীতি বন্ধ করে জনবান্ধব জ্বালানি নীতি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। সরকারে গেলে এসবের প্রতিফলন থাকবে এমন প্রতিশ্রুতিও দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাহলে বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে ছোট ছোট বর্জ্যভিত্তিক বা 2 টন 3 টন পরিমাণ বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরণের প্রক্রিয়ার সাথে আমরা সম্পৃক্ত করবার ধারণা নিয়ে আরো একটি কার্যপত্র উপস্থাপনের সুযোগ এখানে ছিল কিনা, সেই ছোট্ট আকাঙ্ক্ষা হয়তো ভবিষ্যতে পূরণ হবে সেই প্রত্যাশা রাখছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা দ্রুত ওই সকল রাঘব বলদেরকে ধরে ফেলুন এবং তাদের এই টাকা পয়সাগুলো রাষ্ট্রের এতে নিয়ে আসেন, না হলে এগুলো সব ইনভেস্ট করে ফেলবে। সংলাপে জ্বালানি রূপান্তরের জন্য রাজনৈতিক রূপান্তরের উপর জোর দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। আমরা দেখব যে আপনারা নির্বাচনী ইশতেহার হয়তোবা প্রণয়ন করেছেন, অথবা আপনাদের নির্বাচনী ইশতেহারের অনেক তথ্য পাত্র এবং আভাস ইঙ্গিত মানুষের কাছে পত্রপত্রিকা এসে পৌঁছাবে এবং সেখানে আমাদের এই প্রত্যাশা প্রতিফলিত হবে। ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয় কমানো, বিইআরসি কে শক্তিশালী করা, প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেয় ক্যাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্থপাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গেল জুনে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগ খতিয়ে দেখবে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। এর আগে বিএফআইইউ সহ বিভিন্ন দপ্তর থেকে সাকিব আল হাসানের দুর্নীতির তথ্য পেতে চিঠি দেয় দুদক। এডিবি ও সরকারের মধ্যে 26 কোটি 91 লাখ মার্কিন ডলারের ঋণ এবং 6 কোটি 26 লাখ ডলারের অনুদান চুক্তি সই হয়েছে। দুপুরে ঢাকার ইআরডি সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং। এ সময় এডিবির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকেও কনিশি উপস্থিত ছিলেন। ঋণের 26 কোটি 91 লাখ ডলারের মধ্যে খুলনা শহরে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে 15 কোটি ডলার আর উত্তর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার শক্তিশালীকরণে ব্যয় হবে 9 কোটি 10 লাখ ডলার। এছাড়া অনুদানের 5 কোটি 86 লাখ ডলার ব্যয় হবে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য।
আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় দেশের ৩৭টি জেলার ১৬৫ উপজেলার ৬,২০,১৪০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অথবা ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বছরে মারা যাচ্ছেন প্রায় ৩ লাখ মানুষ, যা মোট মৃত্যুর ২১% বেশি। আর শিশুর হৃদরোগ মহামারী পর্যায়ে পৌঁছেছে বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর দেশে ৭৩,০০০ শিশু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যার অধিকাংশই জানেন না অভিভাবকেরা। চিকিৎসকরা বলছেন কেবল সচেতনতার মাধ্যমে ৮০ থেকে ৯০% হৃদরোগ প্রতিরোধ সম্ভব। আরও জানাচ্ছেন মনির হোসাইন। বর্তমানে মানুষের মৃত্যুর যত কারণ আছে তার মধ্যে অন্যতম হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতি বছর ১৭ মিলিয়নের বেশি মানুষ হৃদরোগে মারা যান। অর্থাৎ বিশ্বে যত মৃত্যু হয় তার ৩৩% মৃত্যুর কারণ হৃদরোগ। দেশেও এ সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর দেশে ৩ লাখ মানুষ মারা যান এই রোগে, যা দেশের মোট মৃত্যুর ২১% বেশি। একসময় হৃদরোগ শুধু বয়স্কদের ধারণা করা হলেও সমস্যার বাইরে নেই শিশুরাও। প্রতি বছর দেশে ৭৩,০০০ শিশু হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যা মোট শিশু জন্মের ২.৫%। আরও আশঙ্কার বিষয়, অধিকাংশ অভিভাবকই জানেন না তাদের শিশুরা সমস্যায় আক্রান্ত। বুঝতে পেরেছে কিন্তু দেখায়নি। আর আব্বা মনে করেছে অপারেশন করাইতে হবে, তো একটু হুঁশ হয় তখন ডাক্তার কাছে নিয়ে যায়, তারপরে তখন চিকিৎসা করাবো। ওর কোনো সমস্যাই ছিল না। ওর সমস্যার মধ্যে সমস্যা হচ্ছে অন্যান্য বাচ্চাদের মতো ওজনটা বাড়ছিল না। কিছুদিন আগে হচ্ছে জ্বর ছিল, তো জ্বর চলে যাওয়ার পরে হচ্ছে ওর ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা সারছিল না। জানতাম এমনি হয়, কিন্তু ওর যে হয়েছে সেটা জানতাম না। এমনি হয় জানতাম। জন্মের পরও ওজন কম হওয়া, শরীর নীল হওয়া সহ কোনো লক্ষণ প্রকাশ পেলেই হৃদরোগের চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশেষজ্ঞরা বলছেন কেবল সচেতনতার মাধ্যমেই অধিকাংশ শিশুর হৃদরোগ প্রতিরোধ সম্ভব। সেজন্য গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু পরীক্ষার পরামর্শ তাদের। ওজন কম হওয়া, খুব তাড়াতাড়ি হাঁপায় যাওয়া, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নীল হয়ে যাওয়া, বড়দের ক্ষেত্রেও নীল হয়। তারপর এই ধরনের শ্বাসকষ্ট, অনেক ঘাম হওয়া, এই যে খুব কমন কিছু প্রবলেম নিয়ে তারা আসে। কনসিভ করার আগে থেকেই মাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে এমন কোনো মেডিসিন খাওয়া যাবে না যেটাতে বাচ্চার হার্টে এফেক্ট হতে পারে। এমন কোনো ডিজিজ থাকলে সেটার আগে থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে হবে। ডায়াবেটিস থাকলে কন্ট্রোল, রুবেলা ভ্যাকসিন যদি ওনার না দেওয়া থাকে সেটা দিয়ে নিতে হবে। স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট। নিউবর্ন অবস্থায় আমরা স্ক্রিনিং করতে পারি। আরেকটা হচ্ছে স্কুল হেলথ, যেটাতে স্কুলে বাচ্চারা ভর্তি হয়, তখন স্কুলে যদি আমরা হেলথ চেক আপ করাই। দেশের শিশু হৃদরোগ চিকিৎসায় যথেষ্ট অগ্রগতি হলেও এখনও সচেতনতার অভাব, বিশেষায়িত চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা এবং আর্থিক সক্ষমতার অভাবে অনেক শিশু সঠিক সময়ে চিকিৎসা পায় না। এজন্য সরকারি বেসরকারি সহ সব পর্যায়ের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে ৩ অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয় অস্ত্রধারী। হামলাকারী সাবেক সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টের এক রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। এর আগে টেক্সাসে একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় ২ জন নিহত হন। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছেই না। রোববার দেশটির মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি নিয়ে গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে হামলাকারী। গুলি চালাতে চালাতে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়। গ্রান্ড ব্লাঙ্কের পুলিশ প্রধান জানান, অস্ত্রধারী 40 বছর বয়সী সাবেক সেনা সদস্য থমাস জ্যাকব। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। ঘটনা তদন্তে 100 FBI এজেন্ট কাজ করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটিকে ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে আরেকটি হামলা বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে বন্দুকধারীর গুলিতে কয়েকজন নিহত হয়েছেন। নদী তীরবর্তী একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এতে আহত হন 8 জন। ইন্টারকোস্টাল ওয়াটারওয়েতে ভাসমান একটি নৌকা থেকে গুলি চালানো হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। এর আগে টেক্সাস অঙ্গরাজ্যের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় 2 জন নিহত হন, আহত হন কয়েকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। এবং ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিইসির সঙ্গে হাই কমিশনারের বৈঠক। তফসিলের পর ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। যশোয়া, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন সময়ের।